তাহলে ট্রানজিস্টার আমরা মেইনলি ইউজ করতাম হচ্ছে অ্যাজ এ সুইচ অর অ্যাম্পলিফায়ার হিসেবে। বেসিক্যালি এটা আমরা ইউজ করতাম হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে বেশি, সুইচ হিসাবে কম। এই ট্রানজিস্টার প্রথমে আবিষ্কার করছিল কারা? এই বেল ল্যাব থেকে আবিষ্কৃত হয়, এটা 1948 সালে। এই শকলি নামে একজন ভদ্রলোক ছিলেন, ডি বার্ডলি না কীরকম নাম ছিল, তিনজন মিলে হচ্ছে এই ট্রানজিস্টার আবিষ্কার করে। তো এই যে ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাতে গেলে তার মেইন ক্রাইটেরিয়া ছিল, মেইন বৈশিষ্ট্য, যদি তাকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেই হয় তাহলে সেটা তাকে মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? যে এই বেজ এবং ইমিটার এটা থাকতে হবে ফরওয়ার্ড বায়াস। বেজ এবং ইমিটার ডায়োডের মতো সে ফরওয়ার্ড বায়াস থাকবে, এবং কালেক্টর বেজ জাংশন সবসময় রিভার্স বায়াস থাকবে, তাই তো? এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে করতে গেলেই তাকে প্রথম শর্ত। এই শর্ত ছাড়া সে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারবে না। ওকে, দেখুন এই যে ট্রানজিস্টার আমি তিনটা অ্যারেঞ্জমেন্টে সাজাইতাম। একটাকে বলতেছিলাম কমন বেজ, একটা ছিল কমন ইমিটার, একটা ছিল কমন কালেক্টর। কি বদরুল, মাথায় আছে তো? এই তিনটা কনফিগারেশনে সাজাইতাম। তিনটা কনফিগারেশন, একটা হচ্ছে কমন বেজ, অর্থাৎ আমার যে তিনটা টার্মিনালকে যদি একটা ইনপুট একটা আউটপুট ধরতে হয়, তাহলে ইনপুটের মনে করো এই বেজ আর এই দুইটা মিলে একটা, আবার এই দুইটা মিলে একটা, তাই না? করতে পারি না? এখানে ইনপুট দিব, এখানে ইনপুট দিব, ওইখান থেকে আউটপুট নিব। সো তিনটা টার্মিনালকে আমি চারটা টার্মিনালে কনভার্ট করছি, একটাকে কমন রাখছি। যেহেতু কমন রাখছি, কমন রাখার উপর বেস করে এর নামগুলো আমি দিয়েছি। যেটা নাম দিয়েছি কমন বেজ, সেটা হচ্ছে বেসটা কমন থাকবে, ইনপুট এবং আউটপুটে বেস কমন। আর যেটা হচ্ছে কমন ইমিটার, এই কনফিগারেশনটা, এই ইমিটারটা দুই ক্ষেত্রেই কমন। এই ইনপুটের সাথেও এখানে ইনপুট যদি দেই, এখানে যদি ইনপুট দেই, এখান থেকে যদি আউটপুট নেই, এখান থেকে যদি আউটপুট নেই, দুই ক্ষেত্রে ইমিটারটা কমন থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে কমন ইমিটার। আরেকটা ছিল কমন কালেক্টর। কমন কালেক্টর হলে এই কালেক্টরটা কমন হতো, সে আমি এটাকে উল্টায় নিয়ে গিয়ে কালেক্টরটা কমন করে দিতাম। এই তিনটা কনফিগারেশনে অ্যারেঞ্জমেন্টটা করতাম। এখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে গেলে সবথেকে বেশি ইউজ হয় হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন। সবথেকে বেশি ইউজ হয় কমন ইমিটার কনফিগারেশন। এখন আমরা অন্য কোনো কনফিগারেশনের দিকে এত বেশি নজর দিব না, যেহেতু আমি মিডিয়ে প্রথম পড়িয়ে ফেলেছি যে কনফিগারেশনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কেমন হয়, সেগুলো আগেই দেখানো হয়ে গেছে। এখন যা কিছু দেখাবো এই কমন ইমিটার কনফিগারেশনের উপর বেস করে আমি দেখাতে থাকবো। ওকে, এখন এই কমন ইমিটার কনফিগারেশনে আমার সেই একই কথা, অ্যাম্পলিফায়ার হিসেবে একে সাজাইতে হবে। অ্যাম্পলিফায়ার হিসেবে সাজাইতে গেলে আমার কি কাজ ছিল, যে বেজ ইমিটার জাংশন কী হবে? ফরওয়ার্ড বায়াস। আর কালেক্টর বেজ জাংশন হবে রিভার্স বায়াস। এই জিনিসটা মনে না থাকলে হবে না, এই জিনিসটা তোমাকে মনে রাখতেই হবে। আচ্ছা, এখন এই কমন ইমিটার কনফিগারেশনের জন্য আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আমি একটু দেখব, কারণ এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে এই ট্রানজিস্টার যখন আমি অপারেশন করব, ট্রানজিস্টার নিয়ে যখন আমি এই সিগন্যালটা এখানে মনে করো নর্মাল, মনে করো এই ট্রানজিস্টারে একটা সার্কিটের অ্যারেঞ্জমেন্ট করছি। এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে আমি একটা ইনপুট দিব, একটা সিগন্যাল দিব, এখানে মনে করো একটা সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, যা কিছু একটা দিচ্ছি। তাহলে এখান থেকে একটা আউটপুট আমি আশা করতেছি, এই সেম আউটপুট হবে কিন্তু তার অ্যাম্পলিটিউডটা বড় হয়ে আসবে, অর্থাৎ বিবর্ধিত হয়ে আসবে। এখন এই ট্রানজিস্টরের এই কমন ইমিটার সার্কিটের এই কনফিগারেশনে সাজায়ে এইটা পেতে গেলে এই ট্রানজিস্টারটাকে বায়াসিং করতে হবে। অর্থাৎ এই সিগন্যালের সাথে এই বায়াসিংয়ের অ্যাডিশন হিসেবে আসবে, বায়াসিং অ্যাডিশন হিসেবে এসে সিগন্যালটা বিবর্ধিত হবে। ওকে, তাহলে এইটা জানার জন্য আমার এই ট্রানজিস্টারের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স জানা খুবই জরুরি। এবং এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে এই ট্রানজিস্টার কোথায় আমি অপারেট করব। আমি এই ট্রানজিস্টারে যদি একটা কালেক্টর রেজিস্টর লাগাই, তাহলে ওই কালেক্টর রেজিস্টর লাগানোর দরুন ওটা ফিক্সড একটা পয়েন্টে ফিক্সড হয়ে যাবে। আমি কোন পয়েন্টে ওই ট্রানজিস্টারটাকে ফিক্সড করাবো, মানে কি কালেক্টর থেকে কি পরিমাণ কারেন্ট নিব এবং কালেক্টর ইমিটার জাংশনের ভোল্টেজ কতটুকু রাখবো তা আমি ফিক্সড করে দেব। ওকে, এই ট্রানজিস্টরের একটা সমস্যা আছে, ট্রানজিস্টার হচ্ছে যদি টেম্পারেচার চেঞ্জ হয়,
কোনো কারণে এনভায়রনমেন্টের টেম্পারেচার চেঞ্জ হতে পারে না। আমি ইন্ডাস্ট্রিতে ট্রানজিস্টার দিয়ে একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে লাগাই রাখছি কোনো কারণে, এখন বক্স টক্স কোনো একটা এখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কালেক্টর কারেন্টের হিউজ পরিবর্তন হবে। কালেক্টর কারেন্টের যদি পরিবর্তন হয়, মনে করো তোমাকে প্রথমে একটু উদাহরণ দিয়ে রাখি, তারপরে আমি ডিটেইলে আলোচনা করব। মনে করো জিনিসটা ছিল এইরকম, হ্যাঁ এখানে এরকম এইরকম, হ্যাঁ তা আমি মনে করো এই পয়েন্টটা কোথা থেকে আসলো সেটাও আসবো। আমি মনে করো এই পয়েন্টে অপারেট করতেছিলাম, এই পয়েন্টে এর দিকে থাকবে আইসি, এদিকে হচ্ছে ভিসিই, ওকে। তো এই পয়েন্টে কালেক্টর কারেন্ট এবং কালেক্টর ইমিটার ভোল্টেজ তো ফিক্সড। এখন কোনো কারণে যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে দেখা যাবে যে এই কালেক্টর কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। কালেক্টর কারেন্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই পয়েন্টে কি এখানে থাকবে? টেম্পারেচার চেঞ্জ হলে কালেক্টর কারেন্টটা বেড়ে যাবে, তখন অপারেটিং পয়েন্ট এইখানে চলে আসবে। অপারেটিং পয়েন্ট এইখানে আসতে যদি পারে সেক্ষেত্রে অসুবিধা আছে, আর যদি নাও পারে তাহলে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। কারণ আমার এখানে যে আরসি ছিল ভিসিসি ডিভাইডেড বাই আরসি, এই আরসির ভ্যালুর জন্য এই ডিসি লাইনটা ফিক্সড, সেটা একটু পরে আসতেছে। আমি এখন বোঝাতে চাচ্ছি যে যদি আমার টেম্পারেচারের দরুন কালেক্টর কারেন্টের পরিবর্তন হয়, তাহলে আমি এই ট্রানজিস্টারটাকে যে পয়েন্টে সেট করে রেখেছিলাম, অর্থাৎ ওই পয়েন্টে সেট করে রাখলেও সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করবে। এখানে যত ছোটো সিগন্যাল দেই সেই সিগন্যালটা বাইরে আমার বড় করে পাঠিয়ে দিবে যদি আমি এই পয়েন্টে অপারেট করি। এখন টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে এই অপারেটিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন অপারেটিং পয়েন্ট চেঞ্জ হয়ে গেলে আমি তো আগে ক্যালকুলেট করে রেখেছিলাম যে এই সিগন্যালটা এইরকম আসলে আউটপুটের সিগন্যালটা একটু বড় হয়ে যাবে, তখন সঠিক কাজ করবে না, তখন সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাবে। আমি যেরকম সিগন্যাল চাই সেরকম সিগন্যাল তখন আর আউটপুটে আসবে না। সো অ্যাম্প্লিফায়ারের যে অ্যাম্প্লিফিকেশান ফ্যাক্টরটা নষ্ট হয়ে যাবে, মানে পিওর যে কাজটা করার কথা ছিল সেই কাজটা সে করবে না। তাহলে অসুবিধা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হলে। টেম্পারেচার চেঞ্জ না হলে আমার কিন্তু এই পয়েন্টটা চেঞ্জ হতো না। চেঞ্জ হতো কি? টেম্পারেচার চেঞ্জ হলে এই পয়েন্টটা চেঞ্জ হতো না। আবার একইভাবে এই একটা ট্রানজিস্টারের জন্য বিটার একটা মান আছে, বিটা কী ছিল? কারেন্ট গেইন, কমন কারেন্ট গেইন। এটা কী ছিল? আইসি ডিভাইডেড বাই আইবি, কারেন্ট গেইন ছিল আইসি ডিভাইডেড বাই আইবি। প্রতিটা আলাদা আলাদা ট্রানজিস্টারের জন্য, মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টারের জন্য এই বেটার মান ডিফারেন্ট হয়, ওকে। এখন মনে করো আমি এই জায়গাটায় যে সার্কিট ইউজ করেছিলাম, আমার এই ট্রানজিস্টারটা ছিল, মনে করো QN222, মনে করো এরকম একটা আছে ট্রানজিস্টারের নাম QN222। বাজারে গিয়ে দিয়ে সিরিয়ালের নাম্বার চাও, ওরা দিয়ে দিবে ট্রানজিস্টারটা। তা কোনো কারণে এই ট্রানজিস্টারটা নষ্ট হয়ে গেল। এখন ট্রানজিস্টার যেহেতু নষ্ট হয়ে গেছে, কিন্তু রিপ্লেস করাইতে হবে। এখন রিপ্লেস করাইতে গেলে এই সেম বেটার ট্রানজিস্টার খুঁজে পাওয়া রেয়ার, পাবা না। সো তুমি কি করলে? এই সার্কিট থেকে তুমি ট্রানজিস্টার চেঞ্জ করে নতুন একটা ট্রানজিস্টার লাগাইছো, কাছাকাছি একটা নিলে তো, কিন্তু তুমি অপারেটিং পয়েন্ট কিন্তু এখানে সেট করে রেখেছিলে। অপারেটিং পয়েন্ট কিন্তু তুমি প্রথমে যখন সেট করেছিলে তখন এইখানে সেট করেছিলে। এখন ট্রানজিস্টার যেই তুমি তুলে ফেলছো তখন খেয়াল করো আইসি হয়ে যাবে কি? আইসি হয়ে যাবে বেটা ইন্টু আইবি। এখন বেটার মান চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আইসি তো চেঞ্জ হয়ে যাবে। আইসি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই অপারেটিং পয়েন্ট কি এখানে থাকবে না, এই অপারেটিং পয়েন্ট এখানে থাকবে না, এখান থেকে চেঞ্জ হয়ে এসে অন্য যে কোনো জায়গায় শিফট হয়ে যাবে। কিন্তু আমি এই অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট রেখেছিলাম এমনভাবে যাতে সিগন্যালটা এই পাশে দিয়ে সিগন্যাল দিয়ে ওই পাশে আউটপুট বড় সিগন্যালটা পাই, কোনো ডিস্টর্টেড অপশন থাকবে না, মানে সিগন্যালটা পুরোপুরি আউটপুটে যাবে। সিগন্যালে যে ইনফরমেশান থাকার কথা সেই ইনফরমেশানটা পুরোপুরি আউটপুটে যাবে এবং সেটা বিবর্ধিত হয়ে। কিন্তু যখনই আমার টেম্পারেচার চেঞ্জ হবে অথবা ট্রানজিস্টার চেঞ্জ হয়ে গিয়ে বিটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমি যে পয়েন্টে অপারেট করছি ওই পয়েন্টে সে আর থাকবে না, তাই না? এখন এইটা কিন্তু আমার একটা সমস্যা। এই সমস্যা দূর করানোর জন্য আমার ট্রানজিস্টার প্রপারলি বাইসিং করতে হবে, যাতে করে ট্রানজিস্টারটা যখন অপারেট করব তখন যেন এই ট্রানজিস্টারের বেটা এবং টেম্পারেচারের উপরে
তার আউটপুটটা নির্ভর না করে। মানে টেম্পারেচার চেঞ্জ হোক, ট্রানজিস্টার চেঞ্জ হোক, কিন্তু কিউ পয়েন্ট আমার চেঞ্জ হবে না, একদমই ফিক্স থাকবে। আমার ইন্টেলিজেন্ট ওয়েতে সিস্টেমগুলো সেভাবে ডিজাইন করতে হবে যাতে আমার এই কিউ পয়েন্টের উপর যে ইফেক্টটা, টেম্পারেচারের ইফেক্ট এবং বেটার ইফেক্ট, এই ইফেক্টটা যেন এই কিউ পয়েন্টের উপরে না আসে। বোঝা গেল? এটার জন্য সার্কিটের ইন্টেলিজেন্ট বায়াসিং প্রয়োজন। এই বায়াসিংটা বোঝানোর এখন আমি একটু চেষ্টা করব। ওকে, আমার টার্গেট কি বোঝা গেল, কী সমস্যা হবে, কী জন্য কী করতে যাচ্ছি, এটুকু বোঝা গেছে? আচ্ছা, এটুকু বোঝা গেলে আমরা বাকিটায় আসি। এই জিনিসটা আমি একটু সুন্দর করে আঁকি। তুমি যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা কেন পড়ছো তা না জানলে কিন্তু তোমার কাজ হলো না। কারণ তুমি একটা জিনিস পড়ে গেলে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী কাজ তুমি জানলেও না, তাহলে কিন্তু হলো না। পড়ার আগে তোমাকে অবশ্যই জানতে হবে যে এই জিনিসটা আমার এই কাজের জন্য পড়া। তা এখন মনে করো কালেক্টরে আমি একটা রেজিস্ট্যান্স আরসি লাগিয়েছি। পূর্বের পড়া আমি একটু রিভিউ করে দিয়ে যাই। হ্যাঁ, বায়াসিংটা এমনভাবে ইউজ করবো যাতে কিউ পয়েন্টটা ঠিক থাকে। আমি কিউ পয়েন্টের কাছে এখনই যাচ্ছি না, আমি আগে ওই লোড লাইনটা কোথায় অ্যাকচুয়ালি ট্রানজিস্টরটা অপারেট করে সেই লাইনটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। এই ভোল্টেজটার নাম হচ্ছে ভিভি, এটা হচ্ছে ভিসিসি। এইটাকে বইয়ে অন্যভাবেও আঁকা যায়, এটাকে অন্যভাবেও আঁকা যায়। যদি আমি এইটা বাদ দিয়ে শুধু এইখানটায় ভিসিসি লিখে দিতাম তাহলে হতো। বইয়ে আবার দেখবো একটু অন্যভাবে আঁকা আছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কমন হিসেবেই রাখলাম। ওকে, এই কারেন্টটা হবে আমার আইবি কারেন্ট, এইটা হচ্ছে আমার আইই কারেন্ট, এটা হচ্ছে আমার আইসি কারেন্ট। ওকে, যখন আমার এই আরসি ছিল না, তখন এই আউটপুট শুধুমাত্র এই নর্মাল ট্রানজিস্টারের জন্য আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আমি একটু আঁকি। আউটপুট কী ছিল? আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিই। তাহলে আউটপুট কারেন্ট হচ্ছে আইসি আর আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিই। এইটার জন্য আমার একটা গ্রাফ ছিল, তাই না? গ্রাফটা কেমন ছিল? যদি প্রথমে যখন দেখলাম আইবি 0, তখন একদম লো রেঞ্জের একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট পেতাম, সেটা একদমই লো। যখন আমি এটাকে একটু বাড়াইলাম সেটা গিয়ে এমন, আর একটু বাড়াইলাম সেটা গিয়ে এমন, আর একটু বাড়াইলাম সেটা গিয়ে। ওকে, 5 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা 15 মাইক্রো অ্যাম্পিয়ার। আর এখানকার কারেন্টটা ছিল মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের। ওকে, এই গ্রাফটা কি বোঝা যায়? এই গ্রাফটা কি মিন করে? না, এই গ্রাফটা কি মিন করতেছে সেটা হচ্ছে যে আমি যখন বেজে একটা কারেন্ট দিয়ে রেখেছি, খেয়াল করো, বেজে একটা কারেন্ট 0 দিয়ে রেখেছি। বেজে যদি কারেন্ট 0 দিয়ে রাখি তাহলে আউটপুট কারেন্ট আইসি অবশ্যই 0 হবে, সে ভিসিই যত বড়ই হোক না কেন, অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজ, এই কালেক্টর ইমিটার ভোল্টেজ কোথা থেকে আসছে? ভিসিসি থেকে আসছে। সো ভিসিসি যত বড়ই দেই না কেন, যদি বেস ভোল্টেজটা বা বেস কারেন্টটা 0 হয়, তাহলে আউটপুট কারেন্ট অবশ্যই 0। যে হালকা যে কারেন্টটা দেখতে পাচ্ছ, এই কারেন্টটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টের কথা আগেও বলেছি। এখন বেজে আমি হালকা কারেন্ট দিলাম 5 মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের।
5 মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট দিলে প্রথমে কারেন্টটা হচ্ছে স্টিপলি উঠবে। কেন উঠবে? এই পয়েন্টের একটা নাম দিয়েছিলাম, এই পার্টটুকুর একটা নাম দিয়েছিলাম। এটা কি রিজন? এই রিজনটা হচ্ছে স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন রিজন কোন ক্ষেত্রে বলছিলাম? স্যাচুরেশন রিজন মানে হচ্ছে এই ট্রানজিস্টারের বেজ ইমিটার ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেজ এটাও ফরওয়ার্ড বায়াস, মানে দুটোই ফরওয়ার্ড বায়াস। এইখানকার গ্রাফে বোঝানো হচ্ছে গ্রাফের এই পাশের অংশটা, অর্থাৎ যদি ট্রানজিস্টারটা এই অংশে থাকে, অর্থাৎ এই ভিসিই যদি এই পরিমাণ হয়, যদি এই পরিমাণ হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই কালেক্টর বেজ জাংশনটাও ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। আর কালেক্টর বেজ জাংশন ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে কি? সেটা ইসের মতো কাজ করবে, ডায়োডের মতো কাজ করবে, কারেন্টটাকে স্টিপলি বাড়াবে, স্টিপলি বাড়াবে। অর্থাৎ এই রিজনে এসে এই কালেক্টর বেজ জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে রাখবে। এটা মাথায় রাখতে হবে। আমি যখনই তাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, তখন এই রিজনে আমি অপারেট করবই না। আমি কালেক্টর ইমিটার ভোল্টেজটা এমনভাবে সেট করে রাখবো যাতে সে এই রিজনে না আসতে পারে। এই জিনিসটা বুঝতে হবে। কারণ কালেক্টর ইমিটার ভোল্টেজ তুমি এমনভাবে সেট করে রাখলে যে বেজ ইমিটার ভোল্টেজ ফরওয়ার্ড বায়াস, আবার ওটাও ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, তাহলে কিন্তু ওটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না। তুমি যেমন সিগন্যালই দাও না কেন, সে আরও অ্যাম্পলিফিকেশান করবে না। সে সমানই করুক বা যাই করুক, একটা কিছু করবে, অথবা ডায়োডের মতো বিহেভ করতে থাকবে। সো এই রিজনটা ছিল আমার স্যাচুরেশন রিজন, যেটা হচ্ছে দুইটা ডায়োডই অন, এই বেজ ইমিটার ডায়োড এবং কালেক্টর বেজ ডায়োড, এই দুইটা ডায়োডই অফ আর আর এই কাট অফ রিজনে এই দুইটা ডায়োডই ধরতে পারো অফ বা রিভার্স বায়াস। শুধুমাত্র এই রিজনটা, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমি যদি এই ভোল্টেজটা এখান থেকে শুরু করে ভোল্টেজটাকে এই পর্যন্ত দিই, এই ভিসিই রিজনটা যদি এই পর্যন্ত হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ রিজনের ভিতর থাকে। আর ওই অ্যাক্টিভ রিজনের ভিতর থাকলে সিগন্যালটা অ্যাম্পলিফাই হতে বাধ্য হবে। ওকে, এখন এটা কিন্তু বই পড়তে হবে, বই না পড়লে কিন্তু বিপদে পড়বা। তাহলে প্রথম যে গ্রাফটা I0 মানে হচ্ছে কোনো দুইটাই অফ, কোনো কারেন্ট নেই। যখনই বেজে একটু কারেন্ট দিয়েছি, বেজে একটু কারেন্ট দিলে তখন আইসি কারেন্টটা বাড়বে, বেজে কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আইসি কারেন্টটা বাড়লো। বাড়তে বাড়তে ভিসিই ভোল্টেজ যখন ফরওয়ার্ড বায়াস ছিল, তখন কারেন্টটা অনেক বাড়াইছে। যেই ভিসিই ভোল্টেজ বেশি বেড়ে গেছে, বেড়ে গেলে এটা স্যাচুরেট হয়ে যাবে, তখন আর কারেন্ট বাড়বে না, তখন সে স্যাচুরেশন থাকবে, অ্যাক্টিভ রিজনে চলে যাবে। একইভাবে আমি বিভিন্ন বেস কারেন্টের জন্য, ভিন্ন বেস কারেন্টের জন্য আমি অনেকগুলো সার্কিট এরকম ড্র করলাম। এখন এটাকে আমি একটা কারেন্টের জন্য ড্র করি একটু। তুমি চাইলে যে কোনো কারেন্টের জন্য এটা করতে পারো, আইবি মনে করো 10 মাইক্রো অ্যাম্প, এটা হচ্ছে আইসি কারেন্ট। ওকে, এখন আমি যে জিনিসটা করতে চাচ্ছি যে এই ট্রানজিস্টরের কোথায় আমি অপারেট করব তা নির্ধারণ করবে কে? এই ট্রানজিস্টর যে আমি কোথায় অপারেশনটা চালাবো তা নির্ধারণ করবে এই আরসির ভ্যালু যা হবে তার উপর নির্ভর করে এই গ্রাফের কোন জায়গায় অপারেট করব সেটা নির্ধারণ হয়ে যাবে। কিভাবে হয় সেটা একটু দেখি। আমার যদি আইবি 10 মাইক্রোঅ্যাম্পস থাকে, এইটা যদি ফিক্সড থাকে, তাহলে আরসির ভিন্ন মানের জন্য এই রিজিয়নের বিভিন্ন জায়গায় আমার অপারেটিং পয়েন্টটা আসবে। সেটা একটু দেখি কিভাবে আসে। আগে দেখি এই আরসির কিভাবে ইফেক্টটা ফেলতেছে আইসির উপরে, সেটা বের করি আগে। টোটালি যখন ইকুয়েশনটা দাঁড় করাবো তখন হয়তো জিনিসটা একটু ক্লিয়ার হবে। কেভিএল তো বোঝো, হ্যাঁ, কেভিএল তো বোঝো। এখন আমি কি করতে চাচ্ছি, এই লুপের ভিতরে একটা কেভিএল চালাতে চাচ্ছি। এই লুপের ভিতরে একটা কেভিএল চালাবো, হ্যাঁ, এর নাম দাও লুপ 1। এই লুপ 1-এর ভিতরে আমি
কেভিএল চালাবো। কেভিএল যদি চালাই তাহলে জিনিসটা এমন হবে ভিসিসি ইকুয়াল টু আইসি আরসি প্লাস ভিসিই। এই সাপ্লাই ভোল্টেজটা এইখানে ড্রপ হবে, আর ড্রপ হবে হচ্ছে কালেক্টর বেস জাংশনে ড্রপ হবে। এইখানকার যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এইখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজটা, এটা হচ্ছে ভিসিই, কালেক্টর ইমিটার ভোল্টেজ, কালেক্টর ইমিটার ভোল্টেজ। সো এই ভিসিসি সাপ্লাই ভোল্টেজটা এই কালেক্টর ইমিটারে ড্রপ হবে আর হচ্ছে আরসিতে ড্রপ হবে। তাহলে ভিসিসি সমান ওই দুটো লেখা যায়, যায় তো? তাহলে আমি এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করি, আইসি আরসি ডিভাইডেড বাই ভিসিসি মাইনাস ভিসিই। ওকে, আসছে তো? ইকুয়েশনটাতে আমি এরকম সাজাইতে পারি। এখন আসো আইসি কারেন্ট, ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আরসি। তার মানে আইসি কারেন্টটা আমার যদি ভিসিসি এবং ভিসিই ফিক্সড হয়ে যায়, তাহলে আরসির উপর আইসি কারেন্টটা টোটালি নির্ভর করবে, তাই তো? এখন এই গ্রাফ থেকে এই আইসির কারেন্ট ম্যাক্সিমাম কখন হবে? আচ্ছা, এটা হচ্ছে ভিসিই, এটা হচ্ছে আইসি। এই পার্টে এসে এই লাইনে এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই না? এক্স এক্সিসে আইসি 0, যখন ট্রানজিস্টরটা অফ আছে, ধরে নাও ট্রানজিস্টরটা অফ আছে, তখন আইসি 0 প্রথম কন্ডিশন। যখন আইসি ইকুয়াল টু 0, যখন আইসি ইকুয়াল টু 0, তখন এই ভিসিসি ভোল্টেজটা কোথায় ড্রপ হবে? এই ভিসিই ভোল্টেজ ড্রপ হবে এখানে, শুধু এই ভিসিই এখানেই দেখাবে, আউটপুট ভোল্টেজটা এখানে দেখাবে, কারণ এই রেজিস্টার অ্যাক্রসে কোনো ড্রপ হবে না তখন, তাই না? তুমি শুধু এই আইসির মানটা এখানে 0 বসাই দেখো কি হয়। আইসির মানটা 0 বসালে আরসি ইন্টু আইসি 0, সো 0 ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিসিই, সো ভিসিসি ইকুয়াল টু ভিসিই, তাই না? সো আউটপুটে যদি কোনো কারেন্ট না থাকে, কালেক্টরে যদি কোনো কারেন্ট না থাকে, তাহলে সম্পূর্ণ ভোল্টেজটাই ড্রপ হয়ে যাবে কালেক্টর ইমিটার জাংশনে। তাহলে এটা বোঝাচ্ছে কি, ভিসিই একটা পয়েন্ট, যখন কালেক্টর কারেন্ট 0, তখন এক্স এক্সিসে একটা পয়েন্ট পাইছি আমি, সেই পয়েন্টের নামটা আমি এই পয়েন্ট দিলাম, এই পয়েন্ট যেখানে ভিসিই ইকুয়াল টু ভিসিসি, বোঝা গেল? যখন কালেক্টর কারেন্ট 0, তখন এই ইকুয়েশন থেকে আমি এই এক্স এক্সিসের উপর একটা পয়েন্ট পাইছি। ওকে, এখন আর একটা পয়েন্ট নিব আমি, যখন ভিসিই 0 মানে কি, এই কালেক্টর আর ইমিটার জাংশনটা শর্ট হয়ে যাও। যখন শর্ট হয়ে যাবে, তখন এই কালেক্টর কারেন্ট হবে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা নতুন করে সাজাইতে হবে, আইসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিসি, এখন কত? 0, ম্যাক্সিমাম তো ভিসিই, মানে ভিসিইর লোয়েস্ট ভ্যালু তো 0 হতে পারবে। ভিসিই যখন 0, তখন আইসি হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট পাবো, তখন সেটাকে বলছেন স্যাচুরেশন কারেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট আমি পেতে পারি, এর বেশি তো যেতে পারবো না। এখানে যেমন লোয়েস্ট 0 কারেন্ট পেতে পারি, এর বেশি তো যেতে পারবো না। যখন 0 কারেন্ট হবে, তখন ইকুয়েশনটা আমি সাজালাম এইভাবে, যখন ম্যাক্সিমাম কারেন্ট হবে, তখন ইকুয়েশনটা আমি সাজাবো এইভাবে, এখানে 0 মাইনাস আরসি ডিভাইডেড বাই আরসি, সো আইসি হবে হচ্ছে ভিসিসি ডিভাইডেড বাই আরসি। সো আইসির ম্যাক্সিমাম কারেন্ট হতে পারবে ভিসিসি ডিভাইডেড বাই আরসি। সো ভিসিসি যদি ফিক্সড থাকে, তাহলে আরসির বিভিন্ন মানের জন্য আইসির বিভিন্ন মান পাবো, এটা তো নিশ্চিত। তাহলে এই পয়েন্টটা, যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম, এই পয়েন্টটা এই জায়গাতে, এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি ডিভাইডেড বাই আরসি, তাই না? তাহলে এখানে এক্স এক্সিসে একটা পয়েন্ট পেয়েছি, ওয়াই এক্সিসে একটা পয়েন্ট পেয়েছি, এখানে কারেন্ট 0,
এখানে কারেন্ট ম্যাক্সিমাম। এবং দুইটা পয়েন্ট পাইলে আমি একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি, দুইটা পয়েন্ট পাইলে আমি একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি। এখন খেয়াল করো, এই আর এর মান যদি ফিক্সড থাকে, আমি যদি ধরে নিই এই আর এর মান মনে করো 1 কিলো ওহম, এবং সেই ক্ষেত্রে যদি ফিগারটা এইরকম ড্র করে ফেলি আমি, তাহলে অপারেটিং পয়েন্ট হবে এই যে গ্রাফ আর এই লোড লাইনের যে ক্রস সেকশন হচ্ছে, মানে ক্রস যেখানে করতেছে, যে জায়গাতে ক্রস করতেছে, কোন জায়গাতে, এই জায়গাতেই ক্রস করতেছে, তাই না? এই পয়েন্টে ক্রস করলো, তাহলে এই পয়েন্টটাই হবে হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট, এই পয়েন্টটাই হবে আমার হচ্ছে অপারেটিং পয়েন্ট। এই অপারেটিং পয়েন্ট কে নির্ধারণ করলো? এই অপারেটিং পয়েন্ট নির্ধারণ করলো হচ্ছে আরসি। আরসি যদি ভিসিসি ফিক্স থাকে, যদি কালেক্টরের ভোল্টেজ ফিক্স থাকে, তাহলে নির্ধারণ করতেছে আরসি। তাহলে আরসির মানের উপর নির্ধারণ করে আমার এই কিউ পয়েন্টটা নির্ধারিত হয়ে গেল। তাহলে এই কিউ পয়েন্টের জন্য এইখানে আমার ম্যাক্সিমাম একটা কারেন্ট থাকবে, এখানে একটা আইস, এখানে একটা কারেন্টের নাম দাও এ, এটা একটা নাম দাও বি। সো এখানে হচ্ছে কালেক্টর ইমিটার ভোল্টেজ একটা মান থাকবে এবং কালেক্টর কারেন্টের একটা মান থাকবে। এর থেকে বেশি বা কম হলে পারে এই ট্রানজিস্টরটা স্টেবলি অপারেশন করবে না, কারণ তুমি আরসির মান তো ফিক্সড করে দিয়েছো। সো এই পয়েন্টে তোমার থাকতেই হবে, এই পয়েন্টে যদি তুমি না থাকো সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা আর স্টেবল থাকবে না। তাহলে কিন্তু এই যে কমন ইমিটার কনফিগারেশনের জন্য যে তুমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করেছো, তার সাথে লোড লাইনের যে ক্রস সেকশন পয়েন্ট, ওই পয়েন্টটা হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট বা সাইলেন্ট পয়েন্টও বলা হয়। ওই পয়েন্টের বাইরে গেলেই এটা ঠিকঠাক অপারেশনে আসবে না। এখন এই জিনিসটা কীভাবে হলো সেটা বোঝা গেছে? এই জিনিসটা এই লাইনটা কীভাবে ড্র করলাম সেটা বোঝা গেল? আমার হচ্ছে প্রথমে এইটার জন্য একটা কেভিএল অ্যাপ্লাই করছি, মিনিমাম পয়েন্ট। আমি হচ্ছে আগে কালেক্টর কারেন্টের ইকুয়েশনটা বের করেছি। কালেক্টরের কারেন্ট কিসের উপর নির্ভর করে? কালেক্টরের কারেন্ট কিসের উপর নির্ভর করতেছে? কালেক্টরের কারেন্ট নির্ভর করতেছে হচ্ছে এখানে দেখাচ্ছে ভিসিসি ডিভাইডেড বাই আরসি। দুইটা কন্ডিশনের জন্য নিছি, যেখানে কালেক্টর কারেন্ট 0, যেখানে কালেক্টর কারেন্ট ম্যাক্সিমাম। দুইটা কন্ডিশনের জন্য দুইটা আলাদা আলাদা পয়েন্ট পেয়েছি, এবং দুইটা আলাদা পয়েন্ট যখন যোগ করেছি, সেই পয়েন্টের মাঝে যেখানে ক্রস সেকশন হয়েছে, দুটো লাইন ক্রস করছে, দুটো লাইন যখন ক্রস করছে সেই পয়েন্টটা হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট। ওকে, যখন ভিসিই 0 হবে মানে এইখানটায় যখন শর্ট হয়ে যায় তখনই তো কারেন্ট ম্যাক্সিমাম হয়। শর্ট পাথের ভিতর দিয়ে কারেন্ট ম্যাক্সিমাম যায় না, কোনো ড্রপ হলো না। এইখানে যে ড্রপটা ভিসিই, এই ড্রপটা যদি 0 হয়ে যায়, তার মানে কালেক্টর ইমিটার জাংশনটা মনে করো যে শর্ট হয়ে গেছে। ড্রপ 0 মানে শর্ট হয়ে গেছে। যদি শর্ট হয়ে যায় তাহলে সমস্ত ড্রপটা কোথায় হবে? আইসি আরসির ভিতরে, আইসি ইন্টু আরসি, এইখানে ড্রপটা হয়ে যাবে। সেই কন্ডিশনের জন্য আমি এখানে একটা লাইন পয়েন্ট পেয়েছি এবং এখানে একটা পয়েন্ট পেয়েছি। এই দুইটা পয়েন্টের যোগফল যেখানে এসে ক্রস করবে সেটাই হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট। সিস্টেমটা আমি সেইভাবেই দাঁড় করিয়েছি। আমি যখন রেজিস্ট্যান্স চুজ করেছি আরসি, সেই রেজিস্ট্যান্সটা আমি এমনভাবে চুজ করেছি যাতে অপারেটিং পয়েন্টটা আমার এইখানে আসে। যদি অপারেটিং পয়েন্টটা এই কাছাকাছি চলে আসতো, এই কাছাকাছি চলে আসতো, তাহলে আরসির মান আলাদা হবে। কিন্তু আরসির মান আলাদা হলেও এখানে কি আমি অপারেশন করব? এখানে অপারেশন করব না, কারণ এটা স্যাচুরেশন রিজন। আমি চাইবো যেন স্যাচুরেশন রিজনে না থেকে এই লাইনটা অ্যাক্টিভ রিজনের ভিতর থাকে, সব সময় যেন অ্যাক্টিভ রিজনের কাছাকাছি থাকে। এমনভাবে সেট করব যেন অ্যাক্টিভ রিজনের কাছাকাছি সে চলে আসে। আমি আরসির মান বাড়াইতেই পারি, আরসির মান বাড়াইলে পারে কালেক্টর কারেন্ট কমতে পারে, সমস্যা নেই, ওটাও একটা অপারেটিং পয়েন্ট। কিন্তু সেক্ষেত্রে স্যাচুরেশন রিজনে থাকলে আমার এই কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে গিয়ে ওটার অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে না। এখানে যা দেবো ওখানে সেই অনুপাতেই পাবো, মানে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়বে, বাড়তেই থাকবে। ওকে, বোঝা গেল?
এখন এটা ছিল গত মিডের পড়ালেখা, এর সাথে আমি আজকে আর একটু অ্যাড করব। বইয়ের ভাষায় এটাকে বলা হয় ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন। ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন বলতে তুমি কি বুঝতেছ? হ্যাঁ, বিশ্বস্ত অ্যাম্প্লিফিকেশন নাকি? মানে ওই যে কথাটা আমি বাংলায় বললাম সেটাই একটা ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন। অর্থাৎ ওই যে আমি বললাম সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, যদি টেম্পারেচার চেঞ্জ হয়, যদি টেম্পারেচার চেঞ্জ হয় আর বেটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমার ফেইথফুল অ্যাম্প্লিফিকেশান হবে না, সিগন্যালটা নানানভাবে ডিস্টর্টেড হয়ে যেতে পারে। সেই ডিস্টরশনটা রোধ করার জন্যই আমি বায়াসিং সিস্টেমটা বোঝার চেষ্টা করতেছি এবং কোন পয়েন্টে অপারেট করব সেই অপারেশনাল পয়েন্টটা যেন আমি আগে থেকেই ফিক্সড করে দিতে পারি। এবং ওই অপারেশনাল পয়েন্ট কখনোই টেম্পারেচার এবং বেটার উপর নির্ভর করবে না। যদি নির্ভর না করে তাহলে ট্রানজিস্টরটা ঠিকঠাক অ্যাম্প্লিফিকেশনটা করতে পারবে। ওকে, এখন আসি, এই যে বলতেছি টেম্পারেচার চেঞ্জ হলে কারেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর কারণটা কি? যদি আমি কালেক্টর কারেন্টের ফাইনাল একটা ইকুয়েশন ছিল আইসি ইকুয়াল টু বেটা আইবি প্লাস বেটা প্লাস অন ইন্টু আইসি নট। আমার কালেক্টর কারেন্টের যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে এরকম। এখানে এই যে আইসি নট, এই আইসি নট হচ্ছে রিভার্স কারেন্ট ছিল। কালেক্টরের ভিতর দিয়ে যে রিভার্স কারেন্টটা আসতেছিল, রিভার্স কারেন্ট মানে কীরকম ছিল? নর্মাল কন্ডিশনে এই রিভার্স কারেন্টের খুব বেশি ইফেক্ট নাই, নেগলেক্ট করা যায়, কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশনে এটা নেগলেক্ট করা যায় না। এটা ছিল এন পি এন, কারেন্টটা যাচ্ছিল এদিকে এদিকে, তাই না? যখন এই কালেক্টর বেজ জাংশনকে আমি বড় কোনো রিভার্স বায়াস ভোল্টেজ দিয়ে রিভার্স করতেছিলাম, তখন এই এন টাইপের ভিতরে কিছু হোল ছিল না? কিছু হোল ছিল না? ছিলই তো। এন টাইপের ভিতরে, এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, তাই তো? সো যদি হোল মাইনরিটি ক্যারিয়ার হয় আর আমি যদি সেক্ষেত্রে একে রিভার্স বায়াস করি, রিভার্স বায়াস করলে কেমন হয়েছিল? এখানে ছিল পজিটিভ, এখানে ছিল নেগেটিভ, আর এখানে কি ছিল? হ্যাঁ, এটা পজিটিভ ছিল, এখানে ছিল পজিটিভ, এখানে ছিল নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে, যেহেতু রিভার্স বায়াস করলে এন টাইপের সাথে পজিটিভ লাগাতে হবে, তাই না? এখন দেখো, এখানে যখন পজিটিভ আর এখানে নেগেটিভ লাগিয়েছো, তখন এই হোলগুলো কোন দিকে যাবে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে চলে যাবে। এ নর্মালি যাওয়ার কথা ছিল না, নর্মালি সে স্ট্রাকচারের ভিতর বাউন্ড হয়েছিল, কিন্তু যখন টেম্পারেচার চেঞ্জ হলো তখন এই জিনিসটা আমার বেশি করে জেনারেট হয়ে গেল। জেনারেট হয়ে গেলে কী করবে? এই হোলগুলো এদিক থেকে এদিকে চলে আসার চেষ্টা করবে। এই যে এদিক থেকে এদিকে চলে আসবে এই হোলগুলো, সেই কারেন্টটাই হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। অর্থাৎ রিভার্সে যে কারেন্টটা, যেদিকে আমার কারেন্টটা যাওয়ার কথা ছিল না, রিভার্সে যে কারেন্টটা যাওয়ার কথা ছিল না, সেই কারেন্টটাও হোলের জন্য ক্রিয়েট হয়ে গেছে। আমার যত বেশি টেম্পারেচার আসবে তো আইসি নট তত বেশি বাড়বে, কারণ তত বেশি মাইনরিটি ক্যারিয়ার জেনারেট হবে। একটা মাইনরিটি ক্যারিয়ার জেনারেট হলে এখানে ভোল্টেজটা আরও বেশি হবে, যদি ভোল্টেজটা আরও বেশি হয় তাহলে ক্যারিয়ার আরও বেশি জেনারেট হবে। মানে টেম্পারেচারের কারণে এই মাইনরিটি ক্যারিয়ারগুলো জেনারেট হতে থাকবে, আর মাইনরিটি ক্যারিয়ার যত জেনারেট হবে তার সঙ্গে বেটা প্লাস অন গুণ হবে। এই বেটার মান নর্মালি 100। সো এই কারেন্টটা যাই হোক না কেন, এক্স যাই হোক না কেন, এক্সের সাথে 100 গুণ হবে। সো 100 গুণ হলে তখন কিন্তু কারেন্টের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তো? এই জন্য বলা হচ্ছে এই টেম্পারেচারের ইফেক্টটা তখন আইসি কারেন্টে, অর্থাৎ কালেক্টর কারেন্টে দেখা দিবে।
এটাকে বলা হয় থার্মাল রানঅ্যাওয়ে। অর্থাৎ থার্মালি যখন টেম্পারেচার বাড়লো, থার্মালি কিছু মাইনরিটি ক্যারিয়ার জেনারেট হলো, যে মাইনরিটির ক্যারিয়ার আইসি অর্থাৎ কালেক্টর কারেন্টকে ইফেক্ট করে ফেললো, কালেক্টর কারেন্টটাকে বাড়াই দিল। যখনই কালেক্টর কারেন্টকে বাড়াই দিবে তখন অপারেটিং পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? রিভার্স কারেন্ট কি বোঝা গেছে? এটা কেন 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 এটা আসতেছে, কেন এটা আসতেছে? নর্মাল ইকুয়েশন যখন থাকবে, নর্মাল ইকুয়েশন যখন নর্মাল ইনভারমেন্টে এই আইসি নট 10⁻⁻14 থেকে 10⁻⁻15 বা 16 এইরকম এই রেঞ্জে আছে, খুবই কম রেঞ্জে। তো সেই ক্ষেত্রে এইটা নেগলেক্ট করে দেওয়া যায়। কিন্তু যখনই টেম্পারেচার রাইজ করতে থাকে তখন এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা বাড়তে থাকে। যখনই বাড়তে থাকে তখন তার সঙ্গে আবার β + 1 গুণ আকারে হয়ে যায়। ওই 1 বাড়লেও 101 বাড়াই ফেলে। যখনই বাড়াই ফেলে তখন কালেক্টর কারেন্টের পরিবর্তন হয়ে যায়। কালেক্টর কারেন্টের পরিবর্তন হয়ে গেলে ওই কিউ পয়েন্টটা পরিবর্তন হয়ে যায়। কিউ পয়েন্ট পরিবর্তন হয়ে গেলেই ওটা অ্যাম্প্লিফায়ার হিসেবে আর কাজ করতে পারে না। ওকে, তাহলে আমি এই সিস্টেমের স্টেবিলিটি চেক করব। স্টেবিলিটি স্টেবিলিটি ফ্যাক্টর অর্থাৎ সিস্টেমটা কি স্টেবল কি আনস্টেবল হবে তা কিসের উপর নির্ভর করবে? এটাকে বলা হচ্ছে এস ইকুয়াল টু ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইসি নট, যেখানে আইবি এবং বেটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি ট্রানজিস্টরটাকে যে অ্যাম্পলিফায়ার অ্যারেঞ্জমেন্টে সাজিয়েছি সেটা স্টেবল হবে কি হবে না তা এইটা দেখে আমি বলতে পারবো। এটাকে বলতেছি আমি স্টেবিলিটি ফ্যাক্টর। এটা কি? এটা হচ্ছে চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কালেক্টর রিভার্স কারেন্ট। অর্থাৎ রিভার্স কারেন্ট কতটুকু চেঞ্জ হলে কালেক্টর কারেন্টের কতটুকু চেঞ্জ হয়। যদি এই চেঞ্জটা খুব সামান্য হয় তাহলে স্টেবিলিটি ফ্যাক্টরের মান সর্বোচ্চ 1 হতে পারে। মানে চেঞ্জের মান যদি সমান থাকে তাহলে 1 হতে পারে, সর্বনিম্ন 1 হতে পারে, বেশি তো হতে পারে। এর সর্বনিম্ন মান 1 হতে পারে, চেঞ্জের মান কিছু না হলে তাহলে 1 হবে এটা। ওকে, সো কালেক্টর কারেন্টের সাথে কালেক্টরের রিভার্স কারেন্টের সঙ্গে কালেক্টর কারেন্টের যে সম্পর্ক এটাকে বলতেছি আমি স্টেবিলিটি ফ্যাক্টর। ওকে, এটা মনে রাখো, ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইসি নট, আইসিও। হ্যাঁ, রিভার্স কারেন্ট আইসিও বলতে পারো, নট বলতে পারো, তোমার যেটা ইচ্ছা হয়। এখন চিন্তা করো এই ইকুয়েশানটা, এটা হচ্ছে আমার কালেক্টর কারেন্টের ইকুয়েশান, তাই না? এই কালেক্টর কারেন্টের ইকুয়েশানকে আমি আইসি দিয়েই ভাগ করি, তাই না? আইসি দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, তাই না? বেটা ডিভাইডেড বাই আইবি বাই আইসি প্লাস বেটা প্লাস 1 আইসি নট ডিভাইডেড বাই আইসি বাই আইসি নট ছিল স্টেবিলিটি ফ্যাক্টর, তাই না? সেটাকে আমি 1 ইকুয়াল টু বেটা 1 বাই বেটা 1 বাই সি বেটা প্লাস 1 ইন্টু 1 বাই এস। এস হবে কেন? ছিল কি ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইসি নট, ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইসি নট। তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর তো চলে আসছে। এখন এইটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু বেটা প্লাস 1। এটাকে রিঅ্যারেঞ্জ করো, পুরোটা রিঅ্যারেঞ্জ করলে যেটা দাঁড়াবে, আর সরি 1 মাইনাস বেটা ডেল আই বি ডেল আই সি। সো স্টেবিলিটি ফ্যাক্টর আমি চেক করব। এখন আমি যে সার্কিটটা নিব সেই সার্কিট থেকে আমি চেষ্টা করব যে বেটা
বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের ভিতরে যে সম্পর্কটা, এই ইকুয়েশনটা থেকে আমি স্টেবিলিটি ফ্যাক্টর চেক করতে থাকবো। একটা কনফিগারেশন দেখব এবং ওই কনফিগারেশনের জন্য স্টেবিলিটি ফ্যাক্টর চেক করব যে স্টেবল আছে কি না আনস্টেবল আছে। আমি এখন 4টা কনফিগারেশন করাবো, সেই 4টা কনফিগারেশনের জন্য এই স্টেবিলিটি ফ্যাক্টর বারবার চেক করতে থাকবো যে সিস্টেম কি স্টেবল হচ্ছে, সিস্টেম কি স্টেবল হচ্ছে। যদি না হয় তাহলে কোথায় পরিবর্তন আনতে হবে, বোঝা গেল? এইটা বের করেছি জাস্ট সিস্টেমটা স্টেবলি কাজ করবে কিনা, তার স্টেবিলিটি ঠিক থাকবে কিনা তাটা চেক করার জন্য এই ইকুয়েশনটা দিয়ে আমি চেক করব। ওকে, এখন এই ট্রানজিস্টরকে বাইসিং করা যায় 4টা মোডে। 4টা মোডের জন্য আলাদা আলাদা করে আমরা স্টেবিলিটি ফ্যাক্টর চেক করব কোন মোডটা সবথেকে ভালো, এবং ফাইনালি গিয়ে দেখব আমরা একটা জিনিসই ইউজ করব, সেই কনফিগারেশন সবথেকে বেশি ইউজ হয় ঘুরে ফিরে, কিন্তু আমরা শেখার জন্য বাকিগুলোও পড়ব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই বই থেকে দিয়েছিল। আমরা এখন বায়াসিংয়ের শুরু করলাম, মেথডস অফ ট্রানজিস্টর বায়াসিং। মেথডস অফ ট্রানজিস্টর বায়াসিং। বায়াসিং জিনিসটা কি বোঝা গেছে তো, কী জন্য আমি বায়াসিং করতেছি সেই জিনিসটা মাথায় ঢুকছে তো, যে এই কারণে আমি বায়াসিং করতেছি। বুঝিনি, এই বায়াসিং ট্রানজিস্টর নিয়ে কাজ করতে গেলে কাজে লাগবে। বায়াসিং ছাড়া তো ট্রানজিস্টর অপারেশন করতে হবে, অ্যাম্পলিফায়ার বানাতেই পারবো না। বায়াসিং না করলে অ্যাম্পলিফায়ার কাজই করবে না। এটা অন্য অন্য সার্কিটেও আছে, বিভিন্ন সার্কিটে বিভিন্ন আছে। এখানে ট্রানজিস্টরের বায়াসিং দেখাচ্ছি, অন্য জায়গায় হয়তো অন্য কিছুর বায়াসিং দেখাবে, বুঝতে পারছো? এটা হচ্ছে ট্রানজিস্টরের বায়াসিং, হয়তো অন্য সার্কিটের জন্য অন্য কোনো এলিমেন্টের জন্য সেখানে বায়াসিংয়ের প্রয়োজন হচ্ছে, সেখানেও বায়াসিং করায়। মসফেটেরও বায়াসিং আছে। হ্যাঁ হ্যাঁ, বায়াসিং করার জন্য বায়াসিং করলেই কিউ পয়েন্ট ফিক্সড হয়ে যাবে, কিউ পয়েন্ট ফিক্স থাকবে। আমি যদি অ্যারেঞ্জমেন্টটা ওইভাবে করি যেটা হচ্ছে প্রপার অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট করলে ওই বায়াসিং করে রাখলে কোনোভাবেই কিউ পয়েন্ট চেঞ্জ হবে না। ইমিটার বায়াসড মেথড, একটা হচ্ছে বেজ রেজিস্ট্যান্স, অর্থাৎ বেজে একটা রেজিস্টর লাগাবো। এরপরে কি বলতেছে, ইমিটার বায়াস মেথড, অর্থাৎ ইমিটারে একটা রেজিস্টর লাগাবো। এরপরে 3 নাম্বারটা বলতেছে হচ্ছে বায়াসিং কালেক্টর ফিডব্যাক রেজিস্টর। হ্যাঁ, আর 4 নাম্বার হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। এই 4টা মেথড আমরা ফলো করব ট্রানজিস্টরটাকে বায়াস করার জন্য। ওকে, এখন আজকে যে হয়তো 2টা দেখানো যাবে না, আমাদের কত সময় আছে আর 30 মিনিট। চেষ্টা করব এই 2টা বায়াসিং শেষ করার। বদরুল, এগুলো কিন্তু বাসায় পড়তে হবে, বাসায় না পড়লে কিন্তু শুধু আমার কথা দিয়ে কাজ হবে না।
বেজ রেজিস্টর বায়াসিং। আচ্ছা, তাহলে বাইসিংয়ের প্রথম মেথডটা বললো বেজ রেজিস্টার বাইসিং। বেজ রেজিস্টার বাইসিংয়ে কিছুই না, জাস্ট বেজে একটা রেজিস্টার লাগাই দেওয়া, আরবি নামক একটা রেজিস্টার লাগাইছি। এখন এই সার্কিটটা অ্যানালাইসিস করে দেখব যে আমার কিউ পয়েন্টটা আদেও ঠিক থাকে কি থাকে না। তোমার যদি এই ধরনের একটা ম্যাথ দিই, তুমি কিভাবে করবা, শুরু করবা কিভাবে এই ম্যাথটা যদি করতে। আচ্ছা, ভালো কথা, এই যে প্লাস ভিসিসি এটা কিন্তু ওইভাবেও আঁকতে পারতাম, ওইভাবে না আঁকে আমি ওইভাবে এঁকেছি। হ্যাঁ, কেভিএল অ্যাপ্লাই করব। আমি প্রথমে যেটা করব, এইখান থেকে শুরু করে এই পার্টটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করব। এইখানে কি আছে, প্লাস মাইনাস ভিবিই, তাই না? তাহলে ভিসিসি সমান হবে, ভিসিসি সমান হবে আইবি, আরবি, কারণ এই বেস কারেন্ট কত, আইবি। এইখানকার ভোল্টেজ কত, বেজ ইমিটার ভোল্টেজ ভিবিই। ওকে, সো আইবি আরবি হবে ভিসিসি মাইনাস ভিবিই, ভিসিসি ভিবিই ডিভাইডেড বাই আরবি। এটা তো আউটপুট রেজিস্টার, এটা তো সবসময় থাকবেই, কালেক্টর এই রেজিস্টার তো থাকবেই। আমি একটা এক্সট্রা অ্যাড করেছি, সেটা হচ্ছে আরবি, বেজে একটা রেজিস্টার দিয়েছি। এটা হচ্ছে কালেক্টরের রেজিস্টার, তাই না? এটা কালেক্টরের সঙ্গে লাগানো, এটা বেজের সঙ্গে লাগানো। কালেক্টর তো আউটপুটে, আমি এক্সট্রা লাগিয়েছি শুধু বেজে। বেজে এক্সট্রা লাগানোর পরে বেজের যে কারেন্টটা আসছে সেটা হচ্ছে আইবি কারেন্ট। এখন এই আইবি কারেন্ট এখানে একটু মডিফিকেশান আনি। যদি ভিসিসি মাস গ্রেটার দেন ভিবিই হয়, তাহলে বিয়োগ করলে কি খুব বেশি হেরফের হবে? যদি এটা অনেক বেশি বড় হয়, এটা যদি অনেক বেশি ছোট হয়, বিয়োগ করলে কি মানের খুব বেশি পরিবর্তন হবে? না, খুব বেশি। কন্ডিশন হচ্ছে এইটা, যদি ভিসিসি, যদি কালেক্টর ভোল্টেজ মাস গ্রেটার দেন বেজ ইমিটার ভোল্টেজ, এটা মনে করো 30, ওটা হচ্ছে 0.7, 30 মানে কাছাকাছি, 29.3 এরকম, সো 30-এর কাছাকাছি হবে। সো এটাকে আবার একটু লেখা যায়, এই কন্ডিশন যদি হয় আবার তুমি এখানে ভিসিসি দিয়ে রাখলে 1 ভোল্ট, আবার ভিবিই হচ্ছে 0.7 ভোল্ট, তাহলে তো হলো না, তাই না? তাহলে এই কন্ডিশন কি স্যাটিসফাই হবে? হবে না। তো এই কন্ডিশন তখনই অ্যাপ্লাই করা যাবে, এইটাকে সিম্পলিফাই করে লেখা যাবে যখন ভিসিসি মাস গ্রেটার দেন ভিবিই ডিভাইডেড বাই আরবি। হ্যাঁ, মানে আমি বোঝাতে চাচ্ছি মাস গ্রেটার। ওকে, হ্যাঁ, লেখার সময় তুমি গ্রেটার দেন ডাবল দিলেও হবে, আবার লিখলেও মাস গ্রেটার দেন। এখন খেয়াল করো, এই আইবি কারেন্ট কালেক্টর কারেন্টের উপরে কি নির্ভর করে? আইবি কারেন্ট কিসের উপরে নির্ভর করতেছে? বেজ রেজিস্ট্যান্স এবং কালেক্টরের ভোল্টেজের উপরে। বেজ রেজিস্ট্যান্স এবং ভিসিসি সাপ্লাই ভোল্টেজ, কালেক্টরের ভোল্টেজ না বলে বলি সাপ্লাই ভোল্টেজের উপরে। সো আইবি কারেন্টটা নির্ভর করবে সাপ্লাই ভোল্টেজ এবং বেজের রেজিস্ট্যান্সের উপরে, কালেক্টরের সাথে এর কোনো সম্পর্ক নাই। তাহলে স্টেবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে তুমি চিন্তা করো, আমার ইকুয়েশনটা কেমন ছিল? এস ইকুয়াল টু বেটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বেটা ডেল আইসি ডেল আইবি
del IB ডিভাইডেড বাই del IC। এখন কালেক্টর কারেন্টের কোনো মান যদি পরিবর্তন হয়, কালেক্টর কারেন্টের মান যদি এখানে পরিবর্তন হয়, বেজের কারেন্ট কি পরিবর্তন হবে? এই কনফিগারেশনের ক্ষেত্রে, এই কনফিগারেশনে বেস কারেন্ট তো আমি বের করলাম, বেস কারেন্টের সাথে কালেক্টর কারেন্টের কোনো রিলেশনই নেই। যদি রিলেশন না থাকে তাহলে del IB ডিভাইডেড বাই del IC ইকুয়াল টু 0, তাই না? এই কনফিগারেশনের জন্য সত্য, সব কনফিগারেশনের জন্য না কিন্তু এটা। কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আইবি কারেন্টটা কালেক্টর কারেন্টের উপর নির্ভর করতেছে না। যেহেতু কালেক্টর কারেন্টের উপর নির্ভর করতেছে না, সো del IB ডিভাইডেড বাই del IC ইকুয়াল টু 0। তাই যদি হয় এই ইকুয়েশনটা ফাইনালি দাঁড়াবে S ইকুয়াল টু বেটা প্লাস 1। এই জিনিসটাই বাদ থাকবে, তাই না? এইটার মানে কি বলতেছে? আমি যে বেজ রেজিস্টার বায়াসিং করলাম, বেজ রেজিস্টার বায়াসিং কি আসলে ভালো হলো নাকি ভালো হলো না, তা আমার এইটা দেখে বুঝতে হবে। বেজ রেজিস্টার বায়াসিং করে দেখতে পারলাম আইবি কারেন্টটা কালেক্টর কারেন্টের উপরে নির্ভর করতেছে না। মানে এই বায়াসিংয়ের ক্ষেত্রে এই আইবি কারেন্টটা এই কারেন্টের উপরে কোনো নির্ভরশীলতা নাই। যেহেতু নির্ভরশীলতা নাই, আমি স্টেবিলিটি ফ্যাক্টর থেকে নিচের অংশটা বাদ দিয়ে দিতে পারি, নিচের অংশটা বাদ দিয়ে দিতে পারি। এটা শুধু থাকবে বেটা প্লাস 1। বেটা প্লাস 1 মানে কি? বেটার মান যদি 100 হয়, 101। এখন তুমি চিন্তা করো যে ওই বলছিলাম যে del IC ডিভাইডেড বাই IC নট, এটা এই 101 দিয়ে বোঝাচ্ছে যে যদি রিভার্স স্যাচুরেশন কারেন্ট 1 পরিবর্তন হয় তাহলে কালেক্টর কারেন্ট 101 গুণ পরিবর্তন হবে। তাহলে এই বেজ রেজিস্ট্যান্স দিয়ে যে স্টেবিলিটি ফ্যাক্টরটা আমি কমানোর চেষ্টা করলাম সেটা খুব বেশি কমলো না, সেটা খুব বেশি কমলো না। মানে স্টেবিলিটি ফ্যাক্টর খুব বেশি ভালো হলো না। স্টেবিলিটি ফ্যাক্টর কখন ভালো হবে? যখন অনের কাছাকাছি হবে। যখন অনের কাছাকাছি, অনের কাছাকাছি সাধারণত হয় না, 25-26 এরকম থাকলো, কিন্তু তাও খুব বেশি না। আর এটা 101 মানে অনেক। সো এর স্টেবিলিটি ফ্যাক্টর এই বেজ বায়াসিং সিস্টেমের জন্য স্টেবিলিটি ফ্যাক্টর খুব বেশি ভালো না। সো যে জায়গায় অনেক বেশি টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে সে সমস্ত জায়গায় আমি এই বেজ বায়াসিং ইউজ করব না। বোঝা গেল? বেজ বায়াসিংয়ের ম্যাথ করতে গেলে জাস্ট এতটুকু ম্যাথ করলে পারেই ম্যাথের রেজাল্ট বের হয়ে যাবে। জাস্ট এইখানটার কেভিএলটা অ্যাপ্লাই করতে পারলেই হলো। ফাইনালি গেলে আমি একটা ম্যাথ করব। বোঝা গেল? সো যদি আমি বেজ বায়াসিংয়ের কোনো ম্যাথ দেই তাহলে কিন্তু ম্যাথটা এইভাবে থেকে শুরু করে এভাবে আসতে হবে। আসার পরে আমি কি চাই? যদি আইবি চাই, আইবি চাওয়ার পরে আরও বিভিন্ন কিছু চাইতে পারি, তখন সেইগুলো এই একই জিনিস থেকে ড্রাইভ করে বের করা যাবে। খালি প্রথমে এইটুকু বের করতে পারলেই হলো। ওকে, একটা আমি কালেক্টর ভোল্টেজের মান চাইতে পারি, কালেক্টর ইমিটার ভোল্টেজের মান চাইতে পারি, কালেক্টর কারেন্টের মান চাইতে পারি। আইবি যেহেতু জানি এখান থেকে বের করতে পারবো না, আর বেটার মান দেওয়া থাকবে। সো বেটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই বেটা, সরি আইসি ডিভাইডেড বাই আইবি। সো আইবির মান জানি, আইসির মান বের করতে পারবো। আর আইসির মান বের হয়ে গেলে এই কালেক্টরের মান বের হয়ে যাবে, ভিসি, এটা হচ্ছে ভিসি, কালেক্টর ভোল্টেজ বের হয়ে যাবে। এখানে এই আইসি গুণ করব, তাই না? এই ভিসি হবে ভিসিসি মাইনাস আইসি আরসি। বের হয়ে গেল না? খুব সহজে বের হয়ে যায়। সো এই শুধু আইবিটা বের করতে গেলে একটু সময় নিয়ে কেভিএলটা অ্যাপ্লাই করতে হবে। এইটা জিনিস পরিষ্কার যে বেজ রেজিস্ট্যান্স দিয়ে যদি আমি কোনো জায়গায় টেম্পারেচার খুব বেশি চেঞ্জ হয় সে জায়গায় স্টেবিলিটি ফ্যাক্টর খুব বেশি ভালো না, কারণ বেটার মানের উপর এখনও নির্ভর করতেছে। বেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক বেশি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর চলে আসতেছে। 101 কালেক্টর কারেন্টের পরিবর্তন 101 হওয়া মানে অনেক ঝামেলা। এরপরেরটায় আসি। হ্যাঁ, আজকে থাক। আচ্ছা, তাহলে একটু সামারাইজ করে দিই। আজকের এই ক্লাসটার মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে বায়াসিং জিনিসটা কি, বায়াসিং জিনিসটা কি, এবং আমি একটা ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে গেলে তাকে কোন পয়েন্টে অপারেট করাবো সেই পয়েন্টটা ফিক্সড করা। সেই পয়েন্টটা যখন ফিক্সড করলাম, ফিক্সড করার পরেও কিছু সমস্যা আসলো।
আমি প্রথমে ক্যালকুলেশন করে দেখলাম যে কালেক্টর রেজিস্ট্যান্সের মান যদি আমি এরকম রাখি, ভোল্টেজটা যদি এরকম রাখি, কিউ পয়েন্টটা আমার যে জায়গায় আমি ডিজায়ার করি সেই ডিজায়ার পজিশনে আসে কিউ পয়েন্টটা, আমি বাইসিং করি সেই জিনিসটা শিখেছিলাম। এখন দেখা যাচ্ছে যে এই যে বেটা আমার কখনো এই ট্রানজিস্টার চেঞ্জ হয়ে যেতে পারে, কখনো টেম্পারেচার চেঞ্জ হয়ে যেতে পারে। এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে গেলে আমি যে কিউ পয়েন্টটা রাখছিলাম ক্যালকুলেশন করে, ওই কিউ পয়েন্টটা আর ওই জায়গায় থাকছে না। যেহেতু থাকছে না, সো এটা অ্যাম্পলিফিকেশান ভালো হবে না। যেহেতু অ্যাম্পলিফিকেশান ভালো হবে না, সেহেতু এই ধরনের সিস্টেম কোনো এনভায়রনমেন্টে, এমন কোনো এনভায়রনমেন্টে রাখতে পারবো না যেখানে আমি বারবার ওই ট্রানজিস্টার চেঞ্জ করতে হয় এবং টেম্পারেচার চেঞ্জ করতে হয়। এই রকম জায়গায় এই ধরনের সিস্টেম রাখতে পারবো না। এই না রাখতে পারার দরুন আমি বললাম যে 4টা সিস্টেম আছে। একটা হচ্ছে বেস বায়াসিং করতে পারি, কালেক্টরে আমি বায়াসিং করতে পারি, ইমিটারে বায়াসিং করতে পারি এবং ভোল্টেজ ডিভাইডার করতে পারি। এই 4টা সিস্টেম দেখালাম। এই অন্য জায়গায় ইউজ করা হয়, যেখানে এই সিস্টেমটাকে কাজ করানোর জন্য ইনিশিয়ালি কিছু প্রোভাইড করতে হয়। যেখানেই সিস্টেমকে আমি এমন কোনো সিস্টেম যদি দাঁড় করাই যার ইনিশিয়ালি কিছু দিয়ে রাখতে হবে সিস্টেমটা প্রপারলি কাজ করানোর জন্য, সেখানেই বায়াসিং লাগবে। মানে প্রপারলি কাজ করতে গেলে ওই সিস্টেমটাকে জীবন্ত তো রাখতেই হবে। মানে এমনভাবে আমি বায়াসিং করে রাখবো যাতে ইনপুট যা দিয়ে আউটপুটে ডিজায়ার্ড আউটপুটটা পৌঁছায়। মানে বায়াসিং জিনিসটাই তোমার মাথার ভিতরে ঢুকে গেছে, বায়াসিং জিনিসটা কি, এটা হ্যান ত্যান। বায়াসিং একটা শব্দ বলে ধরে নাও, যে আমি একটা অ্যাম্পলিফায়ারকে সঠিকভাবে কাজ করানোর জন্য আগে থেকেই তাকে কিছু ডিসি ভোল্টেজ দিয়ে রাখবো, আগে থেকেই তার কিছু ডিসি ভোল্টেজ দিয়ে রাখবো। ওই ডিসি ভোল্টেজটা দিয়ে রাখলে কি হবে, ওই যে বলছিলাম অ্যাম্পলিফিকেশানের জন্য কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে বেজ ইমিটার ভোল্টেজ ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেজ জাংশন হচ্ছে রিভার্স বায়াসড। সো বায়াসিং করে রাখবো এমনভাবে যাতে বেজ ইমিটার জাংশন সবসময় ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেজ জাংশন সবসময় রিভার্স বায়াসড। এইটা হচ্ছে বায়াসিং। মানে সিস্টেমটা আমি এমনভাবে ইমপ্লিমেন্ট করছি, মানে বায়াসিংটা এমনভাবে করছি যে বেজ ইমিটার জাংশন যেন সবসময় ফরওয়ার্ড বায়াস থাকে, সিগন্যালটা যেমনই আসুক না কেন। আর হচ্ছে কালেক্টর বেজ জাংশন হচ্ছে রিভার্স বায়াস থাকে। বোঝা গেল? এছাড়া বায়াসিংয়ের আর অন্য কোনো কাজ নেই। ওই পয়েন্টটাকে ধরে রাখা, যাতে ও ফরওয়ার্ড থাকে, যাতে ও রিভার্স থাকে। বোঝা গেল? আগামী ক্লাসে এই জিনিসটা আবার একটু রিভিউ করব। তোমাদের কাজ থাকবে এই জিনিসটা ডিটেইলে একটু পড়ে আসে, শুরু থেকে, ট্রানজিস্টারের শুরু থেকে শুধু কমন ইমিটার কনফিগারেশন, শুধু কমন ইমিটার কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশনের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এর লোড লাইন এবং ফাইনালি যেটুকু দেখালাম এইটুকু হচ্ছে একটু ভালো মতো পড়ে আসবা। ভালো মতো পড়ে আসলে আগামী ক্লাসে দেখি আমরা আর একটু ভালোভাবে বোঝা যায় কিনা। যেহেতু টপিকটা একটু অন্য টাইপের, একটু অন্যরকম লাগবে। ওকে, বন্ধ করে দাও।